পুতুল ডায়েরি, ভালোবাসার কুঁড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। আব্বা তোর বিয়ে ঠিক করেছে পায়রা, তাও আবার শহরে চাচার পাগল পোলার লগে। রুবির এমন কথা সহসা চমকায় পায়রা। পুরো দুনিয়া যেন কেঁপে ওঠে নিমিষেই। শ্বাসরোধ হয়ে এলো যেন, দুই নেত্রের কার্নিশে জল জমতে শুরু করে। মা বাবাহীন এতিম দেখে কি তার কপাল এমন পোড়া হলো? ছোট থাকতেই তো হারালো নিজের মা বাবাকে। তারপর থেকে কি তার জীবনে কম ঝড় ঝাপটা গিয়েছে? চাচির কত অত্যাচার আর কটু বাক্য না সহ্য করতে হয়েছে এই 16 বছরের জীবনে। এখন আবার জীবনটাকে কি নরকে ঠেলে দিতে হবে? হুস্রসিক্ত চোখ নিয়ে দৃষ্টিপাত করলো রুবির দিকে, অসহায় গলায় প্রশ্ন করলো তাকে। কি সব বলছিস আপাই? চাচা কিভাবে আমার সাথে এমনটা করতে পারে? ওই লোকের সাথে বিয়ে হলে আমার জীবনটা যে শেষ হয়ে যাবে আপা। কথাটুকু বলতেই যেন অশ্রু কণারা আর বাদ মানতে চাইল না, অবিরাম ঝরে পড়তে লাগলো। সহসে ফুপিয়ে উঠে সে। যেখানে ব্যাপারটা শুনেই মানতে পারছে না, সেখানে ওই লোককে কিভাবে মেনে নিবে? পায়রার অবস্থা দেখে রুবির মায়া হয়। বাবা মরা মেয়েটাকে তো আর কম কষ্ট পায়নি, সবই তার নিজের চোখের দেখা। তারও বা এখানে কি করার? তার মা বাবা কিভাবে পারবে এই এতিম মেয়েটার সাথে এমন আচরণ করতে? কি সুন্দর দেখতে মিচা রূপ, যেন চিকরে পচে লম্বা, ঘন হাঁটু সমান চোর। কিসের কমতি তার? এমন ছেলের সাথে পায়রাকে একটু মানাবে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পায়রার মুখের দিকে তাকিয়ে মলিন স্বরে বলে উঠছে, কালকেই তোর বিয়া ঠিক করেছে পায়রা, তুই পালাইয়া যা, না হইলে তোর জীবনটা একেবারে শেষ হইয়া যাইব। রুবির এমন কথায় আটকে উঠে পায়রা। পালিয়ে কোথায় যাবে সে? আর যে চাচা তাকে পেলে বড় করলো, তার মান সম্মানের কথা চিন্তা না করে এভাবে পালিয়ে যাওয়া স্বার্থপরের মতো হয়ে যাবে। এটা সে করতে পারবে না। পায়রার হাতে পিঠ দিয়ে চোখ মুছল। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। চারিদিকে যেন সব অন্ধকার, নিঃশ্বাসেরও শব্দ শুনতে পাচ্ছে না ঠিকঠাক। রুবির কথাগুলো তার কানে ঝংকারের মতো বাজছে। তুই পালাইয়া যা, কিন্তু পালিয়ে যাবিটা কোথায়? চাচার দেওয়া এক টুকরো আশ্রয়ের বিনিময়ে তো এতদিন সব যন্ত্রণা মুখ বুজে সহ্য করেছে। সেই মানুষটার সম্মান ভেঙে দিয়ে কি সে পালিয়ে বাঁচতে পারবে? বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না আপা, আমি পালাই পালাই যাইতে পারবো না। আমারে যে মানুষটা বড় করলো তার এইভাবে ধোকা দিয়ে আমারে মানায় না। কিন্তু আমি ওই পাগল লোকের বিয়ে করবো কেমনে? কেমনে বাঁচবো আমি? রুবি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে পায়রার দিকে। এই পরিস্থিতিতে এসেও মেয়েটা তার বাবার সম্মানের কথা ভাবছে। সে পায়রার দু হাত ধরে ফিসফিস করে বলে, তুই ভরসা রাখ পায়রা, আল্লাহ চাইলে বিয়েটা কিছুতেই হইব না। পায়রা রুবির হাত শক্ত করে চেপে ধরে, যেন এই এক জোড়া হাত ছাড়া তার আর কোনো ভরসা নেই। চোখে চোখ রেখে কাপা গলায় বলে ওঠে, আমার লাগে দোয়া করিস আপা। আমি কিছু বুঝতেছি না। বিয়ে যদি হয়েও যায় আমি যে বাঁচবো না। আ- আমার জীবন তো আগেই শেষ হয়ে গেছে আপা। এখন শুধু বিয়েটা হইলে আত্মার মৃত্যুটা হওয়া বাকি।
বুকের ভেতরটা ফুফু করে কেঁদে ওঠে রুবির। সেও পায়রাকে বুকে চেনে নেয়, অশ্রুসিক্ত চোখ নিয়েই ফিসফিস করে বলে, শোন, তুই কিছু করিস না, সময়ের আগে আল্লাহ পথ দেখাইবো। তুই এই বিয়া আটকানোর আমি সব চেষ্টা করুম, তুই শুধু বিশ্বাস রাখ। পায়রার মাথা নেড়ে সম্মতি জানায়। রুবি নীরবে ঘর থেকে বেরিয়ে যায়, তবুও পায়রার বুকের ভেতর ঝড় যেন থামে না। জানালার ধারে দাঁড়িয়ে সে বাইরে তাকায়। দূরের আকাশে কালো মেঘ জমেছে, যেন তার নিজের মনের মেঘগুলো সেখানে ভিড় করেছে। ভেতরে ভেতরে সে একটাই কথা ভাবতে থাকে। এভাবে কি আমি আমার জীবনটা শেষ হয়ে যেতে দিব, নাকি কিছু একটা করবো? আকাশের দিকে তাকিয়ে নিজের অজান্তেই পায়রা ফিসফিস করে। আল্লাহ, তুমি আমার বাঁচাইও। বিশাল এক বিলাসবহুল বাড়ির সামনে এসে গাড়ি থামে। পাশ থেকে দরজা খুলে দেয় তার বয়সী এক মেয়ে, যে কিনা সম্পর্কে তার ননদ হয়। এটা সে বিয়ের সময় জেনেছে। এখন অনেকটা রাত, মাঝরাতও বলা চলে। বিয়েটা সে আটকাতে পারেনি, শেষমেশ বিয়েটা হয়েছে, কিন্তু তার স্বামী নামক মানুষটার দেখা এখনো সে পায়নি। তার ভাবনায় ব্যাঘাত ঘটে চিকন কণ্ঠের অধিকারী কিশোরীর বাক্যে। কি এত ভাবছো? নেমে আসো, তোমার শ্বশুর বাড়ি চলে এসেছে। গাড়ি থেকে নামতেই বাহিরের প্রশান্তির হাওয়া গায়ে এসে লাগে। সামনে তাকাতেই নজরে পড়ে আধুনিক ডুপ্লেক্স বাড়ি, ঝলমলে আলোকসজ্জা, সাদা মার্বেল সিঁড়ি। কিন্তু যেখানে স্বামী নামক মানুষটাকেই মেনে নিতে কষ্ট হচ্ছে, সেখানে এমন বাড়ি দিয়ে কি করবেটা কি সে? সবার সামনে থাকা ঈশিতা হালকা হাসি দিয়ে তার হাত ধরে টেনে ধরল। চলো ভাবি, সবে আমাদের আগে পৌঁছে গেছে, সবাই অপেক্ষা করছে হয়তো আমাদের। ভাবি শব্দটা কানে আসতেই বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। বিয়েটা সে চায়নি, আটকাতেও চেয়েও পারেনি, অথচ আজ এই রাতের বেলা এই অচেনা বাড়ির সামনে দাঁড়িয়ে সত্যি সত্যি সে তা কারো ভাবি হয়ে গেল। চুকচুকে লাল শাড়ি পরিহিত পায়রা এসে হাজির হয় মির্জা বাড়ির সদর দরজায়। বাড়ির সকলে এগিয়ে আসে দরজা অভিমুখে। উপস্থিত সকলের মাঝে একজনকে সে চেনে, ইমতিয়াজ মির্জা, সে কিনা সম্পর্কিত শ্বশুর। এছাড়া আর কাউকে ঠিক করে দেখেও নি। একজন ভদ্রমহিলা এগিয়ে এসে তাকে বরণ করে নেয়। বরণ করার শেষে তাকে নিয়ে প্রবেশ করতে করতে ভদ্রমহিলা পাশে থাকা 12-13 বছরের মেয়েটিকে নির্দেশ দেয়। তোর বড় মাকে ডেকে নিয়ে আয়, আয়রা। বড় আম্মু বলেছে আসবেন আম্মু। বাদ দাও, আগ কমলে এমনি চলে আসবে। এখন বৌমাকে খাইয়ে বিশ্রাম করতে পাঠাও, অনেক ধকল গেছে আজকে। কতটুকু বলেই জায়গা থেকে প্রস্থান করে ইমতিয়াজ মির্জা। পায়রা হয়তো আন্দাজ করতে পারে বড় মা বলে যাকে ডাকা হচ্ছিল সে হয়তো তার শাশুড়ি। তাহলে কি তিনিও রাজি ছিল না? এখন শাশুড়ির মন জোগাড় করতে না পারলে সে আদৌ এ বাড়িতে টিকতে পারবে? ঘরে প্রবেশ করা মাত্র মাথায় চিনচিন ব্যথার চোখ মুখ খিচে ফেলে পায়রা। কিছু একটা সজোরে এসে তার মাথায় আঘাত করে। পিটপিট করে চোখ খুলে ডান হাতটা ব্যথাতুর স্থানে চেপে ধরে। পরক্ষণে লক্ষ্য করে হাতে সামান্য রক্ত লেগে আছে, হয়তো জায়গাটা কেটে গেছে কিছুটা। আঘাত পাওয়ার কারণে খুঁজতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করেছে। দেখতে পায় রুমের এক কোণে সুঠামদের এক পুরুষ, যে কিনা হাঁটুতে মুখ গুজে কিছু একটা বিড়বিড় করছে। পায়রা কিছুটা থমকায়, সাথে ভীত হয়। বিয়েতে সামনে থাকা পুরুষটা উপস্থিত থাকলেও অন্যরকম আর আলাদা গাড়িতে আসায় দেখা হওয়ার সুযোগ ছিল না। কিন্তু কিছুক্ষণ আগেই একজন মেয়ে তাকে এই রুমে দিয়ে যায়, আর রুমে প্রবেশ করা মাত্র আঘাতের শিকার হতে হবে সে আশাও করেনি। আর আঘাতটা কে করেছে? তার সদ্য হওয়া স্বামী। এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে। কি আছে কপালে কে জানে? আদৌ সে এরকম পরিস্থিতি টিকতে পারবে কি জানি। হয়তো আবার, হয়তো না। ভাবনা থেকে বেরিয়ে কিছুটা ভয় নিয়ে সামনে বসে থাকা পুরুষটার দিকে পা বাড়ায়। স্পন্দন বেড়ে গেছে 1000 গুণ। দূরে দূরে বুক নিয়ে কিছুটা দূরত্ব রেখে সামনে বসে পড়ে মুখোমুখি হয়ে। লোকটাকে কি একবার ডাকবে? যদি ফের তাকে আঘাত করে তখন কি করবে? বা যদি তাকে মেরে ফেলে তখন? পায়রা চোখ বন্ধ করে কিছুক্ষণ বড় বড়
নিঃশ্বাস ফেলে বেড়ে যাওয়া হৃদস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিজেকে শান্ত করে পুনরায় দৃষ্টিপাত করে সামনের মানুষটার দিকে। মৃদু স্বরে আস্তে করে ডেকে ওঠে। শুনছেন? আপনি এভাবে এখানে বসে কি করছেন? সামনে থেকে কোনো প্রতিউত্তর আসে না। লোকটা আপন মনে নিজের মাঝে কিছু একটা বিড়বিড় করে চলেছে। এবার কিছুটা সাহস সঞ্চয় করে পায়রা মানুষটার কাঁধ স্পর্শ করে। সামান্য কাঁধ ঝাঁকি মিহি স্বরে বলে উঠছে। আপনি আমার কথা শুনছেন? এবার লোকটার বিড়বিড় করতে থাকা কণ্ঠ বন্ধ হয়ে যায়। ভয় পেতে থাকা পায়রা হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই সামনে থাকা মানুষটা খপ করি তার হাত ধরে নেয়। ভয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু পুরুষের শক্তির সাথে পেরে উঠছে না। লোকটা ধীরে ধীরে মাথা উঠাতে শুরু করে। শুরুতে বিদ্যমান হয় চক্ষু যুগল। পায়রা কিংকর্তব্য বিমোট বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সেই চক্ষুদার পানে। কেমন অদ্ভুত ধরনের নীলচে চোখ দুটো তাকে আরো অবাক করে দিয়ে লোকটা গম্ভীর স্বরে বলে উঠছে। কেন বিয়ে করেছো আমায়? লোকটার নীলচে চক্ষুদায় স্থির হয়ে আছে পায়রার দিকে। হাতের শক্ত গ্রিপে পায়রা বুঝতে পারে সে যতই নড়াচড়া করুক না কেন কিছুতেই ছাড়তে সক্ষম হবে না। ভয় আর কক্ষে থাকা এসির কৃত্রিম শীতল বাতাসের দাপুটে পায়রার সমস্ত কায়ায় কাঁপুনি ছুটে যাচ্ছে। তাও এক পলক অপলক দৃষ্টি মেলে যে আছে সামনে বসে থাকা মানুষটার পানে। ধীরে ধীরে দৃশ্যমান হয় স্বামী নামক মানুষটার মুখশ্রী। পায়রা ক্ষণিকের জন্য পলক ফেলতে ভুলে যায়। এই মানুষটা বুঝি পাগল? এমন সুন্দর দেখতে মানুষও পাগল হয়? নীলচে চোখের রং, শক্ত চোয়াল যা চাপদারিতে আবৃত, তার কাছে তো কোনো নায়কের থেকেও কম মনে হচ্ছে না। পায়রার ভাবনায় মশগুল হয়। মনে করার চেষ্টা করে তাদের গ্রামের ফারুক নামক পাগল লোকটার কথা। উস্কো খুস্কো চুল, ময়লা পোশাক আর অদ্ভুত ব্যবহার, কিন্তু এই লোকের মাঝে তো তার কিছুই নেই। তাহলে এটা কি তার স্বামী না? কথাটা মনের মাঝে হানা দিতেই তার চক্ষু যুগল বৃহৎ আকার ধারণ করে। এরই মাঝে পুনরায় কানে এসে বাড়ি খায় সেই গম্ভীর কণ্ঠস্বর। কিছু জিজ্ঞেস করেছে? ভয়ে পায়রার গলা শুকিয়ে আসে। মুখশ্রী পুনরায় ফ্যাকাশে রূপ ধারণ করে। অভ্যন্তরে থাকা হৃৎপিণ্ড নামক যন্ত্রটাও নিয়ন্ত্রণ হারা হয়ে ছুটে চলেছে। এই লোক কি আসলে পাগল? কিন্তু কথায় তো মনে হচ্ছে না। জিহ্বা দ্বারা অধর ভিজিয়ে উত্তর দেওয়ার প্রচেষ্টা চালায় সে, কিন্তু কিছু বলতে গিয়েও গলায় যেন শব্দ আটকে যাচ্ছে বারবার। সে তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি। কি উত্তর দেবে? চক্ষুদয় পুনরায় অশ্রুসিক্ত হয়। জলমল করতে থাকা আঁখি মেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠছে। আমি তো চাইনি, আমারে জোর করে। কথা শেষ হওয়ার পূর্বে লোকটা আকস্মাৎ হাত ছেড়ে দেয়। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে যায়। বড় করে আবারও মাথা নামিয়ে মাটিতে বসে পড়ে। সাথে সাথে মাথার চুল খামচে ধরে শক্ত করে। পায়রার হতবিহ্বল স্তব্ধ হয়ে পড়ে। মানুষের এহেন ব্যবহারে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। মানুষটার পুনরায় বিড়বিড় করতে শুরু করে। কি বলছে শুনতে কিছুটা সামনে এগিয়ে যায় সে। কিছুটা এগিয়ে যেতেই সঙ্গে সঙ্গে বাহুদয় চেপে ধরে পেশিবহুল হাত। এত জোরে চেপে ধরায় ব্যথা আর্তনাদ করে ওঠে পায়রা। আকস্মিক আক্রমণে দিশেহারা পায়রা কিছু বলতে যাবে, এর পূর্বেই সামনে থাকা মানুষটা ঝাঁঝালের শব্দে বলে উঠছে। সবাই মিথ্যা বলে, সবাই আমাকে ফাঁকি দেয়, তুমিও তাই দিলে? পায়রা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কখন ফাঁকি দিল? বিয়ের কথা বলেছে নাকি? কিন্তু বিয়ে তো সে ফাঁকি দেয়নি। ধীরে ধীরে সাহস করে বলে, না, আমি ফাঁকি দিইনি, আমার ইচ্ছা ছিল না, তবু বিয়ে হয়েছে। লোকটা হঠাৎ থেমে যায়। চোখ দুটো ঘষে একেবারে শিশুর মতো মুখ তোলে, ঠোঁটে হালকা হাসি। অল্প কিছুক্ষণ আগে যে ছিল ভয়ঙ্কর রূঢ়, এখন হঠাৎ সে বাচ্চাদের মতো কেন করছে? এবার পায়রা নিজের পাগল পাগল লাগছে। কোথায় চলে আসলো সে? তাহলে তুমি আমার ছাড়বা না? আমি ফেলে যাইবা না? কথাগুলো কেমন জানি অদ্ভুত রকম লাগে পায়রার কাছে। এরূপ কথা শুনে তার বুকটা হু হু করে ওঠে। তবুও কিছু বলার আগে লোকটা আচমকা উঠে দাঁড়ায় পায়রার গলার কাছে, মুখ কেনে ফিসফিস করে বলে, কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস মানে ধোকা, আর ধোকা মানে আমার কাছে তার মৃত্যু। ভয়ে শুষ্ক ঝুঁকিল পায়রা। আবারও বাড়তে শুরু করে তার হৃৎপিণ্ড নামক যন্ত্রের গতি।
লোকটার এমন অদ্ভুত ব্যবহারে পায়রা কি করবে বুঝতে পারছে না। কিছু বলবে বলে মুখ খুলতেই যাবে, হঠাৎ মানুষটা পায়রার ঠোঁটের কোণে আঙুল চেপে ধরে ফিসফিসিয়ে বলে, চুপ, কিছু বলো না। এখন এটা বলো, তুমি কি আমার সাথে খেলবা? পায়রা নির্বাক হয়ে তাকিয়ে থাকে, তার মাথার ভেতর ঝড় বয়ে যায়। হে কেমন মানুষ, কখনো হিংস্র, কখনো একেবারে শিশু সুলভ। লোকটা হঠাৎ ঘরের কোণায় ছুটে যায়, মেঝেতে ছড়িয়ে থাকা কাগজ, বই আর ছোট্ট খেলনা গাড়িটা হাতে তুলে নিয়ে একেবারে বাচ্চাদের মতো বসে খেলা শুরু করে, মুখে পিপি করে। দেখো, এই গাড়ি উঠতেছে। ব্রুউ। পায়রার বুকের ভেতর ভয় আর মায়ার অদ্ভুত মিশ্রণ একত্রিত হয়। এই মানুষটার পাশে কি সে টিকতে পারবে, নাকি এই বাড়িটাই তার জন্য কারাগার হতে চলেছে? কি করবে বুঝতে পারছে না সে, আর না পারছে এই লোকের অবস্থা বুঝতে। পায়রা নিজের মনেই ধীরে ধীরে ফিসফিস করে বলে ওঠে। হায় আল্লাহ, আমারে কই পাঠায় দিলে? পায়রার পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়, দেখে বোঝার উপায় নেই এখানে এমন একজন মানুষ থাকে। রুমটা একদম পরিপাটি করে গোছানো। সে এবার কিছুটা এগিয়ে যায়, গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনার নামটা কি? তুমি এখন আমার নাম জানো না বউ? বরের নাম না জেনে কেউ বিয়ে করে? যাও, তোমার সাথে কথাই নেই। কতটুকু বলে ঠোঁট উল্টায় মানুষটা, হাবভাব কেমন জানি বাচ্চাদের মতো। সেজন্যই কি তাকে সবাই পাগল বলে? হয়তো। সে পুনরায় মিশারি প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেউ বলেনি আপনার নামটা। আপনার কি নিজের নাম মনে নেই? নামটা কি ভুলে গেছেন আপনি? আরশিল ফাইজান মির্জা। নামটা শুনে পায়রার কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশিলের পানে, কিন্তু বহুক্ষণ ব্যাপী স্থায়ী হলো না। আরশিল হাতে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় উঠে বসে, ইতিমধ্যে শুয়েও পড়েছে। বিছানায় তার পাশে খালি অংশটায় থাবা দিয়ে বাচ্চাদের মতো করে বলে ওঠে, এখানে আসো বউ, অনেক রাত হয়েছে তো, আমার ঘুম এসেছে, আমরা ঘুমাবো। আপনি ঘুমান, আমি নিচে বিছানা করে ঘুমিয়ে পড়বো। কথাটা বলেই বিশাল জানালার দিকে অগ্রসর হয় সে, উদ্দেশ্য একটু একাকী মন খারাপ দূর করা। কিন্তু কিছুটা সামনে এগোতেই যেতেই আকস্মাৎ নিজেকে শূন্যে আবিষ্কার করে হকচকিয়ে গেল পায়রা। সাথে লক্ষ্য করলো একটা হাত নিবিড়ভাবে তার কোমর আঁকড়ে ধরে আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতে নিষ্প্রাণ চক্ষু যুগলে বন্দী হয় আরশিল নামক ব্যক্তির মুখশ্রয়ে, যা তার অতীব নিকটে। আরশিলের এরূপ কাজে ভেবাচাকে খেয়ে যায় সে। ছটফটিয়ে উঠে হৃৎপিণ্ড নামক যন্ত্র তাকে কোলে নিয়ে বিছানায় কিছুটা ছুঁড়ে দেওয়ার মতো করেই ফেলে দেয় আরশিল। বিমূঢ়টা বাক হারা হয়ে পড়ে সে, কপালে ভাঁজ পড়লো দু একটা। লোকটার কোনো কাজকর্মই সে বুঝতে পারছে না, তাকে এভাবে ছুঁড়ে দেওয়ার মানে কি? অঢেল চিন্তায় মগ্ন পায়রার ভাবনায় ব্যাঘাত ঘটে আরশিলের গাম্ভীর্যতায়। বিয়ে করেছে কি বোঝার ঘুমানোর জন্য? পুরুষ মানুষ বিয়ের পর বোর থেকে এক মুহূর্তে আলাদা থাকতে পারে না। সেখানে আমি সারা রাত কি করে পার করব? তোমাকে ঘুমালে এখানে ঘুমাতে হবে, তাও আমার সাথে, আমার পাশে। হাসিলের নির্লিপ্ত কথায় চক্ষু কোটর বৃহৎ আকার ধারণ করে। পায়রা বাকরুদ্ধ, অভ্যন্তরের কম্পন অনবরত বেড়েই চলেছে। এভাবে হুট করে কোনো পুরুষের পাশে বললে কি ঘুমানো যায় নাকি? আর এই লোকটা এতটা স্বাভাবিকভাবে কিভাবে কথা বলে? এসব ভাবনার মাঝে এই লোকটা উদ্ভট কাণ্ড করেই বসে। পায়রাকে নিজের কাছে টেনে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আরশিলের প্রগাঢ় নিঃশ্বাস এসে বাড়ি খায় সে ত্বক জুড়ে। স্তব্ধ পায়রা এহেম কাণ্ডে খেই হারিয়ে ফেলে, শরীর জুড়ে শীতল রক্তস্রোত বয়ে যায়। এরই মাঝে আরশিল খুম খুম কঞ্চে বলে ওঠে, আমাকে চুমু দাও বউ। কতটুকু বলে গভীর নিচে আচ্ছন্ন হয়ে যায় ধরে থাকা মানুষটি, কিন্তু নিদ্রাহীন করে দেয় পায়রাকে। সংকোচ জড়তা সব পাশ কাটিয়ে আখি যুগল মেলে ধরে আরশিলের পানে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পুরো মুখমণ্ডল সাথে ভাবনায় মশগুল হয়। মনে দ্বিধা কাজ করে, লোকটা কি আসলে অসুস্থ? তাহলে তার ব্যবহার এমন অস্বাভাবিক কেন? ভাবনার জগতে বিচরণ করতে করতে একসময় ঘুমিয়ে তলিয়ে যায় সে। সূর্যের মোলায়েম আলো জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়েছে, নীলচে আভা ছড়িয়ে পড়েছে ঘরের প্রতিটি কোণে। পুরো ঘরময় কেমন যেন প্রশান্তি ছড়িয়ে, কিন্তু সেই প্রশান্তির ভেতরে
পায়রার বুকের ভেতর কেমন যেন ভার অনুভব করে। পায়রা আস্তে আস্তে করে সরতে চাইলে আশিলের শক্ত হাত তার কোমর থেকে বিচ্ছিন্ন হলে উল্টো আরো গভীর হয়ে তার কোমর জড়িয়ে নেয় হাত দুটো। এক অদ্ভুত কুণ্ডলি পাকানো অনুভূতির স্রোত বয়ে যায় তার ভেতরে। সে নিঃশ্বাস আটকে আশিলের মুখশ্রীর পানে ভালো করে তাকায়। কেমন নিষ্পাপ লাগছে মানুষটাকে। হঠাৎ করেই মনে পড়ে গেল গত রাতের ফিসফিস করা কথা। তুমি আমার ছাড়বা না তো? পায়রার বুকের ভেতর আবার কেমন জানি ধক করে উঠল। ঠিক তখনই আশির হালকা নড়ে চড়ে চোখ মেলো, আধো ঘুমে এলোমেলো কঞ্চে বলে উঠে। তুমি এখনো আছো বউ? পালাও নেই? পায়রা চমকে উঠে, মুখ ঘুরিয়ে নেয় লোকটার। ঘুম ঘুম কণ্ঠটা এতটা মোহনীয়, তার গলা শুকিয়ে গেল। মিহি স্বরে বলে, কোথায় যাব? ভোর হয়েছে, আমি উঠতে চাচ্ছিলাম শুধু। আপনি আমার উপর থেকে সরুন। আশির আবার কেমন গম্ভীর হয়ে যায়। কোনো কথা না বলে বিছানা থেকে উঠতে উঠতে কিছুটা তেজি স্বরে বলে উঠল, বাইরে যাওয়ার দরকার নেই। তোমার উপর কোনো শকুনের নজর আমি সহ্য করব না। ফ্রেশ হয়ে বের হতে আকস্মাৎ কারো ধাক্কায় পড়ে যেতে যেও নিজেকে সামলে নেয় পায়রা। খেয়াল করে ওড়নায়ও টান পড়েছে কিছুটা। ঘাড় ঘুরিয়ে দেখতে পায় তার পেছনে লুকিয়ে থাকা আরশিলকে। তার দেখেই ফ্রিজুগোল কুচকে যায়। সামনে তাকাতে দেখতে পায় একজন ভদ্র মহিলাকে, যাকে সে আগেই দেখেছে বলে মনে পড়ে না। এরই মাঝে আরশিল ছোট উল্টে ভদ্র মহিলার দিকে আঙুল তাক করে বলে উঠছে, দেখো না বউ, উনি আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া কোথাও যাব না, বলো। আশিলের কথায় সামনে ভদ্র মহিলা আঙুল মুখে চেপে কেঁদে উঠে। পায়রার এখন এখানে কি বলা উচিত ভেবে পায় না। টাওয়াল হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামনে থাকা নারীটি এবার কিছুটা এগিয়ে আসে, নিজের ওড়না দ্বারা চোখ মুছে নিজের বাম হাত দিয়ে পায়রার মাথায় হাত বুলিয়ে দেয়। এতেই যেন আশিলের মাঝে অন্য এক আশিল প্রবেশ করে হুট করেই রেগে গিয়ে পায়রাকে নিজের কাছে নিয়ে আসে। চেয়ারে ফুটে ওঠে তেজি ভাব, রাতে দাঁত চেপে বলে ওঠে, আমার বউয়ের গায়ে কারো স্পর্শ আমি মেনে নেব না, হোক সেটা কোনো নারী। পুনরায় আমার স্ত্রীকে স্পর্শ করার আগে দুবার ভাববেন। কি বলছো এইসব আশিল? আমি তোমার মা। বৌমাকে স্নেহ করার এটুকু অধিকারও কি আমার নেই? আশিলের সমস্ত তেজ যেন মুহূর্তেই গায়েব হয়ে যায়। চোখ নামিয়ে ছুঁচ উল্টিয়ে মাথা চুলকায়, কিছুটা মুখ ফুলিয়ে বলে ওঠে, আম্মু, তুমি ওকে ধরবা না প্লিজ, আমার ভালো লাগে না। ও তো আমার বউ, তাই না? বলো, আমার বউকে কেন অন্য কেউ ধরবে? তাই তুমিও ধরবে না। ওকে কেউ ধরার চেষ্টা করলে আমি কিন্তু কান্না করব। আচ্ছা, তোমার বউকে কেউ ধরবে না। এইটুকু মুখ ঘুরিয়ে রাজিয়া মির্জা একবার পায়রার মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নিল। তার এরূপ নজর পায়রাকে অস্বস্তিতে মুড়িয়ে দেয়। তাও ঠাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শৈশবকাল থেকে সে সবকিছু মুখ ফুটে বলতে পারে না, সবকিছু চুপচাপ আর নীরবে সয়ে যায়। এই যে সামনে ভদ্রমহিলা তাকে এতক্ষণ এখনো পর্যবেক্ষণ করছে। তীব্র অস্বস্তি দানা বাঁধার পরেও মুখ ফুটে তুই শব্দটুকু করতে পারছে না। রাজিয়া খাতুন দৃষ্টি ঘোরায়, ফের দৃষ্টি এসে বন্দী হয় পায়রার মুখমণ্ডলে। কিছুটা মলিন স্বরে বলে ওঠে, জানি না মা, তোমার জীবনটা নষ্ট করলাম কিনা, কিন্তু আমার ছেলে খারাপ না, বিশ্বাস করো। ও এমন ছিল না, আর 10টা মানুষের মতো সুস্থ স্বাভাবিক ছিল। কি থেকে কি যে হয়ে গেল। আর এরপর থেকেই আমার ছেলেটা মন অস্বাভাবিক আচরণ করে। আর শিল তোমাকে কখনো আঘাত করবে না, তুমি ওকে আগলে রেখো মা। রাজিয়া মির্জা চক্ষু যুগল অশ্রুতে সিক্ত হয়। পায়রা কি বলবে ভেবে পায় না, তাও কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, উনি আমার স্বামী, যেমনই হোক না কেন কোনো পরিস্থিতিতে আমি ওনার ক্ষতি হতে দেব না। এটুকু ভরসা আপনি আমায় করতে পারেন। রাজিয়া খাতুনের মুখশ্রী খুশিতে ভরে ওঠে। তাদের খেতে ডেকে রুম থেকে প্রস্থান করেন তিনি। আশিল হঠাৎ হ্যাচকা টানে পায়রাকে নিজের কাছে নিয়ে আসে অতিশয় নিকটে। ক্ষণিকের জন্য পায়রার হৃদযন্ত্রের ক্রিয়া থেমে গেল। আশিলে গরম নিঃশ্বাস সারা মুখশ্রীতে আশ্রে পড়েছে। আচমকা নেত্র পল্লব বুঝে চোখ খিচে ফেলল পায়রা। কোমরে প্রচন্ড চাপের অনুভব হতে কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে। আতঙ্কিত দৃষ্টিতে আশিলের দিকে তাকায় পায়রা।
হঠাৎই আরশিলের মুখের রেখা কেমন পাল্টে যায়, চক্ষুদয়ে কেমন অদ্ভুত তীক্ষ্ণতা ফুটে উঠেছে, কানিজ পাকে ভয়ঙ্কর এক হাসি খেলেছে আরশিলের উষ্ঠে। এতটা ভয়ঙ্কর লাগছে কেন তাকে? কালকে থেকে এখন পর্যন্ত আরশিলকে দেখেছে, সে তো এমন নয়। পায়রার গলা শুকিয়ে আসছে, আরশিলের বলিষ্ঠ হাতের মাঝে পায়রার সম্পূর্ণ বন্দী। চাইলেও নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই। মুহূর্তের মধ্যে ভারী কণ্ঠ এসে বাড়ি খায় কানের কাছে। এইভাবে কেন পাগল করছো জান? তোমার জন্য যে আমি উন্মাদ হয়ে যাচ্ছে। তোমার পাশে এখন নিজের সত্যাকে এখন আমার সহ্য হয় না পাখি। আরশিলের ঠোঁটে খেলে যায় ভয়ঙ্কর হাসি, ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে। পায়রার হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। আরশিলের এই রূপ দেখে তার রক্ত হিম হয়ে আসে। স্থির দৃষ্টি নিক্ষেপ করে আরশিলের চক্ষু পানে। কিছুক্ষণ আগের আরশিলের সাথে এই আরশিলের আকাশ পাতাল তফাৎ। এই কোন রূপ তার? এমন কেন করছে আরশিল? তুমি বুঝতে পারছো না প্রাণ, তোমাকে কেবল আমি আমার ভেতরে চাই। এতটুকু শ্বাস, এতটুকু স্পন্দনে যেন আমার ছাড়া কারো ভাগে না যায়। তোমাকে কেউ ছুলে আমার মস্তিষ্ক জ্বলে ওঠে। আমি ছাড়া কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ না। আরশিলের এহেন কথায় পাড়ার অভ্যন্তরে শীতল স্রোত বয়ে যায়। নিমিষেই শিরায় শিরায় কম্পন অনুভব করে, চক্ষুতে কেমন অস্বাভাবিকভাবে জ্বলে উঠেছে। পায়রা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিঃশ্বাস গলার কাছে আটকে আসছে। এক মুহূর্তের জন্য মনে হলো এই মানুষটা স্বাভাবিক নয়। তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে থেকে অস্থিরতা বয়ে যায়। ভীত হয় ছোট্ট মন। আরশিল আরো কাছে ঝুঁকে এলো, এতটা কাছে যে তার গরম শ্বাস পায়রার গালের গহীনে দগ্ধ আগুনের মতো ছড়িয়ে পড়ছে। হঠাৎই তার আঙুল পায়রার থুতনিতে গিয়ে থেমে যায়। তুমি শুধু আমার পাখি, আমার আমার বউ। তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার নিঃশ্বাস সব আমার। কেউ ভাগ নেবে না। যদি কেউ চায় আমি ওদের মুছে ফেলবো। এমনকি সেটা যদি হয় আমার কোনো সত্তা, তার অস্তিত্ব এই পৃথিবীতে টিকতে পারবে না। বুঝেছো প্রাণ? আপনি এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন? তার গলা শুকিয়ে এসেছে, কণ্ঠনালী ভেদ করে শব্দটাও যেন বের হতে চাচ্ছে না, শুধু ছোট কাঁপছে। আরশিলের এরূপ পাগলামি, তার কথার ভয়াবহ দৃঢ়তা সবকিছু মিলে পায়রার বুক অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। কোমরে থাকা আরশিলের হাতটা এবার তার কোমর খামচে ধরে। জলমল করে উঠে পায়রার নেত্র পলক জলমলে চোখ জোড়া নিক্ষেপ করে আরশিলের পানে। এতেই যেন শান্ত হয়েছে আরশিল। দু হাত দ্বারা পায়রার গাল আঁকড়ে ধরে, কণ্ঠনালী হতে অস্ফুটে বেরিয়ে আসে। হে বউ, কি হচ্ছে তোমার? তোমার চোখে পানি কেন? কেউ কি বকেছে তোমাকে? আমাকে বলো, আমি তাদের বকে দেব। তুমি কেঁদো না প্লিজ, নাহলে কিন্তু আমিও কান্না করবো। পায়রা হতভম্ব হতবাক হয়ে পড়ে। এই আরশিল কি আগের সেই ভয়ঙ্কর আরশিল? এতটা পরিবর্তন কি করে সম্ভব? পুরনো ছোট্ট একটা ঘর, ঘরটা নিস্তব্ধ, অন্ধকার আর নিস্তব্ধতায় তলিয়ে আছে। দেয়ালে ছোপ ছোপ স্যাঁতস্যাঁতে দাগ, ফাঁক ফোকর দিয়ে ঢুকতে চাওয়া বাহিরের আলো ঢোকার সুযোগ নেই। জানালায় পর্দা নেই, কিন্তু বাইরের আলো খুব একটা ঢুকতে পারে না, যেন আলোরও এখানে আসার অনুমতি নেই। ঘরের মাঝখানে একটা ধাতব ডেস্ক, তার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পদার্থ সহ বিভিন্ন ঔষধ। সেই ডেস্কে হেলান দিয়ে বসে আছে এক ছায়ামূর্তি। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আঙুল থেকে বেরিয়ে আসা চাপ ঘড়ির টিকের সাথে তাল মিলিয়ে তার হালকা কম্পিত শরীর, সব মিলিয়ে বোঝা যায় সে নিঃশব্দে হিংসা ফুঁসছে কোনো কারণে। এরই মাঝে আগমন ঘটে অন্য এক ব্যক্তির। সে এসে ছায়ামূর্তির সামনে থাকা চেয়ারে বসে পড়ে, মিহি স্বরে প্রশ্ন করে, কি হয়েছে? এভাবে রেগে আসো কেন? কি হয়েছে? তুমি বুঝতে পারছো না কি হয়েছে? ওই পাগল আরশিল বিয়ে করেছ, দেখেছো? এখন আমাদের প্ল্যান কি সামনে আগাবে? আর চাপা রাগ আর ক্রোধ ভরপুর সামনে থাকা ব্যক্তিটির কণ্ঠে। তার সামনে থাকা আগন্তুক হালকা আওয়াজে হেসে উঠছে। আরে চিল করো, এবারে তো আরো খেলা জমবে। মানে? আগন্তুকের ঠোঁট থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর হাসি। সে চোখ তুলে
তাকায় দেয়ালের দিকে। লাল কালি দিয়ে কিছু লেখা সেখানে। সে একটানা তাকিয়ে থাকে ওই লেখার দিকে, তারপর নিচু গলায় বলে, শুধু দেখতে থাকো ওই আশিলকে কিভাবে আমি তিলে তিলে শেষ করি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর এক কোণে গিয়ে মনিটরের সামনে দাঁড়িয়ে আপন মনে ফিসফিস করে, বিবাহিত জীবনের শুভেচ্ছা আশিল, আমাদের খেলা এবার তোমার বউ চলে এলো। ভাবি, আমি তোমাকে কিছু বলতে চাই। আসিল ঘুমিয়েছে বিধায় পায়রা বাড়িটা একটু ঘুরে দেখার চিন্তা করে। এই উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই পেছন থেকে উক্ত কথাটি কানে আসে। মাথা ঘুরিয়ে পেছনে তাকায় পায়রা। চক্ষুদ্বয় বন্দী হয় ঈশিতার ইতস্ততায় মোড়া মুখশ্রী। হয়তো কিছু নিয়ে চিন্তিত সে সম্পূর্ণ শরীর ঘুরিয়ে এবার ঈশিতার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নেত্রপলক ঈশিতার দিকে স্থির রেখে কোমল স্বরে প্রশ্ন করে, তুমি কি কিছু নিয়ে চিন্তিত আপু? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? হ্যাঁ, না না, অমন কিছু না ভাবি, আসলে কিছু কথা বলার ছিল, তাই আর কি। ঈশিতার এমন অস্থিরতায় পায়রা ভাবান্তর দৃষ্টিতে তাকায়। তার আখি যুগল কিছুটা ক্ষুদ্র আকৃতির ধারণ করে। কি এমন কথা যা বলার জন্য মেয়েটা এমন ইতস্তত অনুভব করছে? পায়রা নিজের অভ্যন্তরীণ ভাবনাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না, মিহির স্বরে বলে উঠছে, কি কথা বলো, সমস্যা নেই, শুনছি আমি। আসলে তোমাদের বিয়েটা। ঈশিতা, ভাবি তোকে ডাকছে। মাহফুজা মির্জার হঠাৎ আগমনে ভরকে যায় ঈশিতা। সাথে পায়রাও ঘাবড়ে গেল কিছুটা। সম্পূর্ণ কথা শেষ করার আগেই থেমে যায় সে। মাহফুজার থেকে চোখ ফিরে একটু ঠোঁট ভিজিয়ে নিল, পরক্ষণে মিনমিন করে উত্তর দিল, তুমি যাও ছোট মা, আমি ভাবির সাথে একটু কথা বলে আসছি। না ভাবি, তোমাকে এখনই যেতে বলেছে। এবার কোনো প্রকার বাক্য ব্যয় না করে বাধ্য মেয়ের মতো জায়গা থেকে প্রস্থান করে ঈশিতা। তবে যাওয়ার পূর্বে কেমন অদ্ভুতভাবে পায়রার দিকে চক্ষুতে নিক্ষেপ করে। এতেই ভাবনায় পড়ে যায় পায়রা। সম্পূর্ণ ব্যাপারটা তার কাছে অদ্ভুত থাকে। কি বলতে চাইছিল ঈশিতা? বলতে গিয়েও বলতে পারেনি। থাক, আর দেখা হলে না হয় তখন জিজ্ঞেস করে নিবে। মাহফুজা বেগমের কথায় ভাবনার জাল ছিঁড়ে যায় তার। শ্রবণ সূত্রিতে এসে বাড়ি খায়। এখানে কি করছো তুমি? একটু বাড়িটা ঘুরে দেখতে চাইছিলাম। মাহফুজা বেগমের দৃষ্টি কিছুটা তীক্ষ্ণ হয়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা পায়রা মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় মাহফুজা। এই মেয়েকে তার কেন যেন পছন্দ নয়। কালকে বাধ্য হয়ে বরণ করতে হয়েছে, না হলে এই মেয়ে তাদের নখের যোগ্য কিনা। কি দেখে একে বিয়ে করে এনেছে খেসানে গেও মেয়ে একটা। পায়রাকে যেন তার চোখের সামনে সহ্য হচ্ছে না। কিছুটা তচ্ছিল্য করে বলে হচ্ছে, বাড়ি ঘুরতে বেরিয়েছো? তা তো দেখবেই। কখনো এত বড় বাড়ি দেখেছো? সেই তো ছিলে গ্রামের সেই ভাঙাচোরা ঘরে। মাথা নুয়ে ফেলে পায়রা। ব্যথায় বিষে উঠছে মন। ভদ্রমহিলার এরূপ কথা চক্ষুতে টলমল করে উঠছে। সাথে কিছুটা অপমান অনুভব হলো তার। তাও কিছু না বলে টলমলে আঁকি যুগল মেঝেতে নিবদ্ধ করে রাখে। পুনরায় কানে আসে কিছু তিক্ত বাক্য। কি দেখে বিয়ে করলে আরশিলকে? এই টাকা সম্পত্তি? তোমাদের মতো মেয়েরা আর পারি বাকি। যেই দেখলে এত এত টাকা সম্পত্তি রয়েছে, সেই একটা পাগল ছেলের গলায় ঝুলে গেলে, তাই না? ন্যূনতম লজ্জাটাও নেই তোমাদের। কাকে বা কি বলছি? লজ্জা থাকলে কি আর বিয়ে করতে? তাও আমার এমন পাগল ছেলেকে? যত সব ছোট লোক। সোচালো কিছু যেন পায়রার ভেতরে গেঁথে যায়। এমন কথা তার ভেতরটা রক্তাক্ত করতে যথেষ্ট। কথাগুলো বলেই জায়গা থেকে প্রস্থান করে মাহফুজা বেগম। তিনি যেতেই সশব্দে ফুঁপিয়ে উঠে পায়রা। সে তো ইচ্ছে করে বিয়ে করেনি, এমনকি তার বিয়ে করার কোনো ইচ্ছেও ছিল না। তাহলে কেন তাকে এমন কটুবাক্য হজম করতে হবে? মাহফুজা বেগমের এমন বাক্যে তার ছোট্ট হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সেই সাথে বিষাক্ত যন্ত্রণা পীড়া দিচ্ছে।
অন্তরে, তবু নিজেকে সামনে চক্ষুদয় শাড়ির আঁচল দ্বারা চেপে ধরে, চোখ মুছে পুনরায় ঘরের দিকে এগিয়ে যায়। শুরুতেই নজরবন্দি হয় আশিলের ঘুমন্ত মুখশ্রী, মন্থর গতিতে এগিয়ে যায় তার দিকে। বিছানার অভিমুখে এসে মেঝেতে বসে দৃষ্টিপাত করে আশিলের পানে, মন দিয়ে পর্যবেক্ষণ করে তাকে। মায়া কাজ করে এমন ঘুমন্ত মুখশ্রী দেখে কণ্ঠনালী গুলিয়ে বেরিয়ে আসে। আপনি কেন এলেন আমার জীবনে এমন অপ্রকাশিতভাবে? এসে এই কেমন জীবনটাকে ওলটপালট করে দিয়েছেন। আপনাকেও তো ঠিক করে বুঝতে পারছি না আমি। এখন নিজেকেই পাগল পাগল লাগে জানেন। আবার অন্যদিকে কিছু না করেও অন্যের কটুবাক্য হজম করতে হয়। কেন আমার সাথে এমন হয় বলুন তো? আমার কপাল কেন এতটা খারাপ হলো? এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আশিলের হাতের উপর। চলমল করা চক্ষু নিয়ে পায়রা উঠে দাঁড়ায়, হাতের উচ্চপিঠ দ্বারা নেত্রপলক মুছে এগিয়ে যায় কাবার্ডের দিকে। একটা শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। পায়রা যেতেই চক্ষুদয় মেলে তাকায় আরশেল। ওয়াশরুমের দরজার দিকে শীতল দৃষ্টিতে তাকায়, পরক্ষণেই দৃষ্টি বদলাতে শুরু করে, ক্রোধে ভরা কণ্ঠে নিজেই মনি হাওড়ায়। তোমার চোখ থেকে ঝরার প্রত্যেকটা অশ্রুর হিসেব আমি নেব প্রাণ। শাওয়ার নিয়ে বের হতেই কেমন অদ্ভুত শব্দ কর্ণগহ্বরে পৌঁছাতে বিছানায় দিকে তাকায় পায়রা। নজরে বন্দি হয় ছটফট করতে থাকা আরশিলকে। খুব করে চমকায় সে, তড়িৎ বেগে ছুটতে যায় বিছানার পানে। আরশিল কিছু একটা নিয়ে ঘুমের ঘরে বিড়বিড় করে আর কেমন যেন ছটফট করছে। কক্ষের কৃত্রিম আলোয় পায়রা স্পষ্ট দেখতে পায় আরশিলের চক্ষু কার্নিশ ভিজে আছে। কিছুটা অবাক হয়েছে, বাম হাত দিয়ে কিছুটা ধাক্কা দিয়ে মৃদুস্বরে আরশিলকে ডেকে উঠে। আরশিলের অবস্থার কোনো পরিবর্তন না দেখে কিছুটা এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করে বিড়বিড় করে করছে। আরশিল অস্পষ্ট স্বরে শুনতে পায়, আমাকে ছেড়ে যেও না, আমাকে ধোকা দিও না তোমরা, আমি মরে যাব। আম্মু, আম্মু আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও। হতভম্ব হয়ে পড়ে পায়রা। চক্ষু বড় বড় আকার ধারণ করে, অপলক নির্নিমেষ দৃষ্টি নিক্ষেপ করে আরশিলের পানে। লোকটা কি কোনো দুঃখ পাচ্ছে বা দুঃস্বপ্ন দেখছে? হতেও পারে, মানুষটাকে জাগানো প্রয়োজন। এসব ভেবে মৃদুস্বর ডাকতে শুরু করে আর আস্তে আস্তে ধাক্কা দেয়। হঠাৎই ধপ করে নেত্রযুগল মেলে শূন্যে তাকায় আরশিল। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। পরক্ষণেই পাশ ফিরে পায়রার পানে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। এমন দৃষ্টিতে পায়রার অভ্যন্তরে কেমন বাড়ি খায়। লোকটা এভাবে তাকাচ্ছে কেন? বেশি ভয় পেয়েছে কি? এবার আরশিলের চোখ কিছুটা ছলছল করে ওঠে, ঠোঁট উল্চে বাচ্চাদের মতো করে মৃদু স্বরে বলে উঠছে, আমার সাথে কেন এমন হয় বউ? সবাই না আমাকে ছেড়ে চলে যায়, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? এটুকু বলে বাম হাত দিয়ে নিজের চোখ জোড়া হালকাভাবে ঘষে নেয়। পরক্ষণে অশ্রুগুলো আড়াল করে মিনমিন স্বরে আবদার করে, আমাকে একটা জড়িয়ে ধরো না বউ, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তুমি কি আমাকে একটু ভালোবাসবে বউ? বেশি না, একটু। ডান হাতের অনামিকা আঙুল ধরে উক্ত কথাগুলো বলে ওঠে আরশিল। কিন্তু আরশিলের মিনমিন করে বলা প্রত্যেকটা বাক্য যেন পায়রার মনে কাটার মতো বিধে। লোকটা এভাবে কেন আবদার করছে? নেত্রদয় নিমিষে অশ্রুতে পরিপূর্ণ হয়। আকস্মিক বড্ড মায়া কাজ করে মানুষটার জন্য। সমস্ত দ্বিধা পেছনে ফেলে আরশিলের দিকে এগিয়ে যায়। দূরত্ব মিটিয়ে ঘনিষ্ঠ হলো কিছুটা। দুরু দুরু বুক নিয়ে নিজের হাত বাড়িয়ে দেয় আরশিলের নিকট। আশিল বুঝতে পেরে নিজ থেকে এগিয়ে পায়রার বক্ষে মাথা রাখে। পায়রার শরীর কাটা দিয়ে উঠে, দেহের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ছড়িয়ে পড়ে কম্পন। সাথে অনুভব করে নিজের গাল দুটো তাপমাত্রা। কাঁপা কাঁপা হাতে আরশিলকে জড়িয়ে নেয় নিজের সাথে। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আরশিল চোখ বন্ধ করে নেয়, বাচ্চাদের মতো করে বলে উঠছে, জানো বউ, আমার না এতক্ষণ খুব ভয় লাগছিল, কিন্তু এখন একটু ভয় লাগছে না। তুমি আমাকে সারা জীবন এভাবে জড়িয়ে রাখবে তো? ছেড়ে গেলে কিন্তু আমি কান্না করব। পায়রার অভিব্যক্তি নির্বিকার, কোনো উত্তর করে না। শরীর যেন বরফের মতো জমে আছে, না পারছে কিছু বলতে আর না পারছে শরীরের কম্পন ঠেকাতে। হৃৎপিণ্ডের উঠানামা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। এরই মাঝে আরশিল আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে। মারাত্মকভাবে কেঁপে ওঠে পায়রা। আরশিল কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, বউ, আমার কানে ধুক ধুক শব্দ হচ্ছে, কি সুন্দর ছন্দের মতো বেঁচে চলেছে। তুমি শুনবে? কত সুন্দর দেখো। কথাটা বলি মাথা তুলে উৎসাহ নিয়ে পায়রার পানে তাকায়। এতক্ষণে
নিঃশ্বাস ফেলার সুযোগ পাইছে, প্রাণ ভরে শ্বাস নিয়ে কাঁপা কাঁপা কঞ্চে বলে উঠছে, আমি শুনবো না, আপনিই শুনুন। আচ্ছা। এইটুকু বলে পুনরায় নিবিড়ভাবে জড়িয়ে ধরে তাকে। এবার দম আটকে আসে পায়রার, হাড় কাঁপানো শীতের মতো প্রকটভাবে কেঁপে উঠে এসে রঞ্জে রঞ্জে ছড়িয়ে পড়ে তীব্র কাঁপন। লোকটা কি শুরু করলো? তাকে কি দম বন্ধ করে মেরে ফেলার ধান্দা করছে এই লোক? না হলে এমনভাবে জড়িয়ে ধরার মানে কি? এরই মাঝে আসলে মিহিসরের কথা কানে আসে। তোমার গায়ের গন্ধটা আমাকে শান্তি দিচ্ছে বউ। নিস্তব্ধতায় মোড়া এক কক্ষ, মধ্যরাতে ছিচি পোকার শব্দটাও যেন ভয়ঙ্কর শোনাচ্ছে। মির্জাবাড়ির সকলে গভীর গভীর তলিয়ে গেলেও একটি কক্ষের দরজা তখনও বন্ধ হয়নি। পুরো কক্ষ অন্ধকারে মোড়া, শুধু জানালার ফাঁক গলে চাঁদের ম্লান আলো একটু জায়গা জুড়ে পড়েছে, তাও ধুলো মাখা মেঝেতে। দরজাটা কিঞ্চিত খোলা, দেয়াল জুড়ে পুরনো দাগ, ফাটল আর অজানা আঁচড়ের চিহ্ন। কোনো আসবাবপত্র নেই, শুধু একটা আয়না ব্যতীত। এই ঘরটা সবসময় বন্ধ থাকলেও আজকে এতে মৃদু আলো জ্বলে উঠছে। ঘরের এক কোণে আয়নার সম্মুখে বসে আছে একজন, হাতে ছুরি, মুখে অদ্ভুত ভয়ঙ্কর হাসি। আয়নার দিকে তাকিয়ে হাতে থাকা ছুরিটা ঘোরাতে থাকে। এরই মাঝে কক্ষ জুড়ে ভেসে ওঠে কারো কঞ্চের প্রতিধ্বনি। তুই কি দেখছিস চার্চিল? খুব খুশি তাই না আমার প্রাণকে ছুঁতে পেরে? আমার প্রাণকে ছুঁতে পেরে? কি বলছো এসব? ও আমার বউ, ওকে তুমি প্রাণ বলো কেন? তুমি পচা, ওকে এসব ডাকবে না। ওর নাম মুখে নিলে তোর মুখটা ঝলসে দিতে আমি দুবার ভাববো না। তাই ওকে বউটাকে বন্ধ কর। তুমি এমনটা বলতে পারো না। হাহ, ও আমার বউ, আমার শুধুমাত্র আমারই। শ্শ্, কোনো কথা বলবি না তুই। ওকে তুই আজ ছুঁয়েছিস তো আবার গভীর ভাবে। এটা আমি কি করে মানবো বলতো? ও শুধু আমার, তুই জানিস না? তোকে তো শাস্তি পেতে হবে আরশিল। এইটুকু বাক্য উচ্চারিত হতেই ছুরিটা গভীরভাবে ছুঁয়ে যায় আরশিলের হাত। ব্যথায় কিছুটা কুকড়ে উঠে সে, কড়কড় করে রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে। নিজের হাত চেপে ধরে আরশিল, ব্যথায় চোখ খিচে ফেলে, পরক্ষণে ঠোঁট উল্টিয়ে মুখ কাঁদো কাঁদো করে ফেলে, অভিযোগের স্বরে বলে ওঠে, তুমি খুবই পাষাণ, একটু দয়াময় নেই তোমার। দেখো আমার হাতে কতখানি কেটে গেছে, কিভাবে রক্ত বের হচ্ছে দেখেছো? নাকামো কম কর। আমার প্রাণকে ছোঁয়ার জন্য তো এটা ছোট্ট একটা শাস্তি। পরের বার আরো বড় শাস্তি পাবি যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করিস। আমি যাবই। বহু কষ্টে এইটুকু উচ্চারণ করতেই মাটিতে ঢলে পড়লো আরশিল। পুরো ঘর পুনরায় নিস্তব্ধতায় ঠেকে যায়। পিনপতন নীরবতায় বিরাজ করছে সেথায়। কোথাও কেউ নেই, সবকিছু যেন নিঃশব্দ, নির্বাক। অপরদিকে ঘুমন্ত পায়রার পাশে হাত পড়তেই জায়গাটা খালি অনুভব করে। কিছুক্ষণ হাসি আশিলকে খোঁজার চেষ্টা করে, পরক্ষণে আঁখির যুগল মেলে পাশে দৃষ্টিপাত করে। আশিলকে না পেয়ে উঠে বসে শোয়া থেকে। এত রাতে মানুষটা গেল কোথায়? বিছানা থেকে ধীরে সুস্থে নেমে পড়ে, শাড়ি কিছুটা গুছিয়ে নেয়, ওয়াশরুমের দরজায় কিছুটা টোকা দিয়ে মৃদু স্বরে আশিলকে ডেকে ওঠে। সেখানে না পেয়ে দরজার দিকে ঘুরে তাকাতে নজরে আসে দরজা খোলা। লোকটা কি আবার বাইরে গেছে? কিন্তু এত রাতে বাইরে কি কাজ তার? ভাবনা দীর্ঘস্থায়ী করে না। ধীরে ধীরে বেরিয়ে এসে আশিরকে খুঁজতে বেরিয়ে আসে। করিডোর পেরিয়ে সামনে যেতে নজর গিয়ে আটকায় পুরনো সেই ঘরের পানে। কিছুটা কৌতূহল বশত এগিয়ে যায় সেদিকে। দরজার সামনে ধাক্কা দিতে ক্যাচ ক্যাচ করে শব্দে দরজা খুলে যায়। আকস্মিক মেঝেতে আশির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বুক কেঁপে ওঠে তার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, পরপরই ছুটে গিয়ে বসে পড়ে আশিলের মাথার কাছে। আশিলের মাথাটা কোলে নিয়ে কাঁপা কাঁপা কঞ্চে বলে, আপনার কি হয়েছে? হাত কাটলো কি করে? উঠুন না, এত রক্ত! আল্লাহ! কথাটা বলতে বলতে ফুপিয়ে ওঠে পায়রা। দু চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ছে জল। বুক ফেটে আর্তনাদ বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে। আশিলকে অবস্থা দেখে যেন শত শত ছুরি দ্বারা কেউ আঘাত করছে তাকে। বহু কষ্টে কঞ্চগুলি উচ্চারণ করে, শুনুন না, আমি এসেছি তো। কেউ আছেন? ওনার শরীর থেকে অনেক রক্ত পড়ছে, কেউ সাহায্য করুন। নিস্তব্ধতায় কক্ষে পায়ের আহাজারি ছড়িয়ে পড়ে। এবার সে বসে না থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে। আসিলের বাবা মার কক্ষের নিকট গিয়ে পদচারণ থেমে যায়। দরজায় আঘাত করে ফুপিয়ে ফুপিয়ে ডাকতে থাকে, মা দেখুন না, আপনার ছেলের কি হয়েছে? আমার দ্রুত আসুন, ওনার কিছু হয়ে যাবে। আসিলের
মা দরজা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পর করে ছুটে যায় পায়রার পিছু পিছু। হাসিলের অবস্থা দেখে ঘাবড়ে যান তিনি, অসহায় দৃষ্টি নিক্ষেপ করে পায়রার পানে। চক্ষু কোটর ভিজে উঠেছে, দ্রুত এগিয়ে যান তিনি। ততক্ষণে বাড়ির সকলে এসে হাজির হয়। ইমতিয়াজ মির্জা দ্রুত ডাক্তারকে কল লাগায়। আশিলের পাশে বসে নিঃশব্দে কাছে ঈশিতা। রক্তাক্ত অবস্থা দেখে এবার ফুপিয়ে উঠল মির্জা। কিছুক্ষণ আগে ডাক্তার আশিলের হাতে ব্যান্ডেজ করে গিয়েছে। এখন পুরো কক্ষ জুড়ে নিস্তব্ধতা বিদ্যমান। আশিলের কক্ষে বসে পায়রা প্রহর গুনছে। বিছানায় শুয়ে আছে আশিল, হাতে ব্যান্ডেজ মোড়ানো, মুখ ফ্যাকাশে হয়ে আছে রক্তক্ষরণে। মাথার কাছে বসে আছেন পায়রা, চক্ষুদয় লাল হয়ে ফুলে রয়েছে কান্নার প্রভাবে। নিঃশব্দে আশিলের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। প্রায় ঘন্টা খানেক পরে আস্তে আস্তে আশিল চোখ মেলে তাকে, নেত্র যুগরে ভাসছে এক অদ্ভুত মায়া আর ক্লান্তি। পায়রাকে দেখে কিছুক্ষণ বাচ্চাদের মতো তাকিয়ে থাকে, পরক্ষণে ফ্যাকাশে ছুঁচে মায়াময় হাসি টেনে বলে, তুমি এখনো ঘুমাওনি বউ? পায়রার বুক কেঁপে উঠে, হৃদযন্ত্র প্রবল বেগে ছুটতে শুরু করে। দুরু দুরু বক্ষকে নিয়ন্ত্রণ করতে ছট করে মুখ ফিরিয়ে নেয়। আখি যুগলের কার্নিশে অশ্রু লুকাতে চায়, কিছুটা ভাঙা গলায় আওড়ায়, আপনি পুরো ভয় পাইয়ে দিয়েছিলেন আমায়। আশিল দুর্বল হাতে পায়রার আঙুলগুলো ধরার চেষ্টা করে, কিন্তু কাপা কাপা হাতে স্পর্শ করতে না পারলেও পায়রা নিজেই ওর হাত ধরে নিয়ে শক্ত করে ভাঙা গলায় প্রশ্ন করে, আশিল তুমি কাঁদছো বউ? আমি না। পায়রা এড়িয়ে যেতে চাইলো, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। কি ভয়টাই না পেয়েছিল এই লোকটা, কি তা জানে? একদমই জানে না। কিছু না বলেই ওনার কিছুটা অংশ দ্বারা চক্ষুদের মুছে নেয়। পুরোটাই লক্ষ্য করে আরশেল। হাতের ভাঁজে থাকা পায়রার হাতটা আরেকটু দৃঢ়ভাবে চেপে ধরে, মন খারাপ করে মিস্বরে বলে, কেঁদো না বউ, পরের বার আমি তোমাকে বলেই ব্যথা পাবো, তিন সত্যি। পায়রা এবার আর নিজেকে সামলাতে পারে না, চক্ষু কোটর অশ্রুতে ভরে উঠে হু হু করে কেঁদে ওঠে। এবার আরশেলের বুকে মৃদু ধাক্কা দিয়ে কান্না করতে করতে বলে, চুপ করুন বাজে লোক, একটু মজা করার সময় নয় এটা। কিভাবে হলো এমন? বেশি কষ্ট হচ্ছে আপনার? তৎক্ষণাৎ কর্ণপাত আরশেলের ভাচ্চামু কণ্ঠ। জানি না তো কি করে হলো, কিন্তু প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। আমার এইটুকুই মনে আছে, আর কিছু মনে নেই আমার। কথাটা শুনে পায়রার বুকটা যেন মোচড় দিয়ে উঠছে। লোকটার বুকে একটু মাথা রাখবে কি, কিন্তু যদি কিছু মনে করে তখন। ভাবনাকে পেছনে ফেলে হাত এগিয়ে নিয়ে আরশেলের বুকে রাখে, অনুভব করার চেষ্টা করে ধুকপুক করতে থাকা প্রত্যেক স্পন্দন। ধীরে ধীরে মাথা আরশেলের বা পাশে নামিয়ে আনে, যেন সারা পৃথিবীর সব ভয়, সব যন্ত্রণা থেকে আশ্রয় নিতে এসেছে এই মানুষটার বুকে। আরশেল দুর্বল হাত তুলতে চেষ্টা করে, পায়রা তাড়াতাড়ি সেটি নিজের হাত চেপে ধরে। দুজনে নিঃশ্বাস মিশে যায় একসাথে। চারিপাশে নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যায় ওদের হৃদয় শব্দ। কিছুক্ষণ পর আরশেল আবারও ফিসফিস করে বলে উঠছে, বউ, হুম? তুমি শুধু আমার সঙ্গেই থাকবে তো বউ? নাহলে কিন্তু আমি মরে যাব। মরার কথা আর কখনো মুখে আনবেন না প্লিজ, আমার ভালো লাগে না। ঘরটাতে তখন আর কোনো শব্দ নেই, শুধু চাঁদের আলো জানালার ফাঁক গলে এসে ওদের দুই মুখে পড়ে। পায়রা আরশেলের হাত শক্ত করে ধরে আছে, আর আরশেল অর্ধ চোখে তাকিয়ে আছে ওর দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পায়রার ওই মায়াবী মুখশ্রীর দিকে। আকস্মিক আরশেলের দৃষ্টি পরিবর্তন হতে থাকে, প্রবল তীক্ষ্ণ হতে থাকে সেই দৃষ্টি। আকস্মাৎ পায়রার বাহু শক্ত করে চেপে ধরে, হকচকে যায় পায়রা। আরশেলে পানে তাকিয়ে অবাক হয়, পুরো মুখশ্রী কেমন হিংস্রতায় পরিণত হয়েছে। এ কোন আরশেলের তার সামনে? কিছুক্ষণ আগের আরশেল তো ইনি নয়। বুকটা ধক করে উঠে তার, এর মাঝে কণ্ঠে ক্রোধ ঠেলে আরশেল হিসিয়ে বলে উঠছে, ওর কাছাকাছি কেন তোমাকে যেতে হবে প্রাণ? আমি বলিনি তুমি শুধু আমার, আর শুধুমাত্রই আমার? কক্ষে তৈরি হওয়া ভৌতিক নীরবতায় পায়রা নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। আরশেলের আগের স্নিগ্ধ মুখচ্ছবি মূর্তি রূপান্তরিত হচ্ছে হিংস্রতায়। তার নির্দেশ চক্ষুতার অস্বাভাবিক ভয়ঙ্করতা লাগছে। পায়রা আশ্চর্যচকিত হলো ব্যাপক। পায়রার বাহুতে আরশেল শক্ত করে চেপে ব্যথায় ব্যথায় কুকড়ে উঠল।
ও সে প্রতিবাদ করতে পারছে না, শুধুমাত্র কাপা কঞ্চে বহু কষ্টে বলে উঠল। আপনি আপনি এইভাবে আমার হাত ধরেছেন কেন? আসিলের ঠোঁট বেঁকে যায় অদ্ভুত হাসিতে। বিন্দুমাত্র তোয়াক্কা করলো না পায়রার কথা, হিসি বলে উঠল। তুমি জানো না প্রাণ, কি তোমাকে ছুঁয়ে দিলে আমার ভেতরটা পড়ে, সেখানে তুমি ওর বুকে মাথা রাখো। এটা আমি কিছুতেই সহ্য করবো না জান। প্রয়োজন ওই সত্তাকে আমি শেষ করে দেব। পায়রা অবাক চোখে তাকিয়ে থাকে, কাকে ছুঁয়ে দেওয়ার কথা বলছে মানুষটা? এখানে তো আর কেউ নেই, আর না ও কাউকে ছুঁয়েছে। কিছুক্ষণ আগের কোমল আশিল যেন কোথাও মিলিয়ে গেছে। হঠাৎই আশিল মাথায় 2 হাত চেপে ধরে ছটফট করতে থাকে। কণ্ঠনালী ভেদ করে গর্জনের মতো আওয়াজ বের হয়। চুপ করো বলছে। আমি বলছি ও শুধু আমার বউ। তুমি আমার জীবন থেকে দূরে যাও। পায়রা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না আশিল কেন নিজের সাথে কথা বলছে, যেন ঘরের ভেতর আরো একজন উপস্থিত, এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বী যার সাথে আশিল যুদ্ধে নেমেছে। পরক্ষণে আশিলের দৃষ্টি আবারও নরম হয়ে আসে। বউ, তুমি ভয় পাচ্ছ না তো? আমি তো কিছু করিনি তোমায়। এই মুহূর্তে পায়রা উপলব্ধি করতে সক্ষম কিছু একটা গন্ডগোল তো আছেই। পা দুটো ভুতুরে অনর কাঁপছে না একটু। কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে তার। শুধু কাপা হাতে আশিলের বাহু ছুঁয়ে দেয়। আপনার কি হয়েছে? এমন কেন করছেন? এখনই ডক্টর ডাকি। কিন্তু হঠাৎই তার হাত সরিয়ে আশিল 2 হাতে নিজের মাথার চুল শক্ত করে চেপে ধরে। চক্ষুদায় নীলচে হয়ে উঠেছে ততক্ষণে, কিছুটা ছিছিয়ে বলে উঠছে। ডাক্তার? একদম ডাক্তার ডাকবে না। ডাক্তার মানে আবার আমাকে পাগল বলতে। আমি পাগল না প্রাণ, আমি পাগল না। আকস্মিক আশিল নিজের ব্যান্ডেজ করা হাতের ব্যান্ডেজ ছিঁড়ে ফেলতে শুরু করে। রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। পায়ের বুক ধক করে ওঠে। আতঙ্কে চিৎকার দিয়ে ওর হাত চেপে ধরতে যায়, কিন্তু আশিল সহসা পিছিয়ে যায়। তার চোচের কার্নিশে খেলে যায় বাঁকা হাসে। নিজের চোচ কামড়ে তার ছেলের সমেত হেসে উঠে বলে, জান এগোবে না। ওর জন্য তুমি যত দরদ দেখাবে তত আমি ওর ক্ষতি করব। একজনকে হারিয়েছি আর কাউকে হারাতে পারবো না। পায়রার গলা ধরে এলো কেউ, যেন ওর বাক শক্তিটাও কেড়ে নিয়েছে। কি বলছে এই লোক এইসব? আতঙ্কে বুকটা বারবার কেঁপে উঠেছে। কিছুই বুঝতে পারল না সে। আসলে রক্তাক্ত হাতটার দিকে তাকিয়ে ফুপিয়ে বলে ওঠে, না আরশিল, থামুন। কি বলছেন আপনি এসব? এমন পাগলামো কেন করছেন? এটুকু বলেই 2 হাতে মুখ চেপে ফুপে উঠেছে। আসিল এবার থেমে যায়। এক মুহূর্ত তেজি রূপ নিমিষেই নিভে গেল প্রদীপের মতো নিস্তব্ধতায়। শুধু পায়রার ফোপানোর শব্দ শোনা যাচ্ছে। আরশিলের ফ্যাকাশে ছোচে এক গ্রাস মায়া ফুটে ওঠে। আরশিল ধীরে ধীরে মাথা নামিয়ে পায়রার দিকে ঝুঁকে বসে। কঞ্চনালী গড়িয়ে বেরিয়ে আসে। তুই আমার উপর রাগ করেছিস প্রাণ? আমার তো ভালো লাগে না তোর চোখে পানি দেখতে। এটুকু বলে পায়রাকে ছুতে গেলে পায়রা কিছুটা পিছিয়ে যায়। আশিল এটা দেখে একটা তার ছেলের হাসি দেয়। ভেতরটা বেদনার অনলে দগ্ধ হচ্ছে ক্ষণে ক্ষণে। ও কি তার প্রাণকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললো? হাসিল মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। ঘর জুড়ে পুনরায় নিস্তব্ধতা নেমে আসে। আশিল নিস্তব্ধ। ভয় পাচ্ছ বউ? পায়রার আখিদা নিবৃত্ত হয় আশিলের পানে। সহসা বুকটা কেঁপে উঠল। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটাকে। পায়রা অভিব্যক্তি লক্ষ্য করে আশিল ধীর স্বরে বলে উঠছে, ভয় পেও না। ভয় পেলেও জেগে ওঠে। ফ্রি কুচকে যায় পায়রার। খানিকটা অবাকও হয়। পায়রার গলা শুকিয়ে গেছে, ওর নেত্র পলক তখনও অশ্রুতে ভরা। তবুও সে কাঁপা গলায় বলে উঠছে, কে কে জেগে ওঠে? আশিল হঠাৎ থমকে যায়। শরীরে যেন কিছুটা ঝাঁকুনি দেয় ধীরে। তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় পায়রার পানে। পায়রার বিমূঢ় দৃষ্টিতে তখনও তাকিয়ে। এবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। বাহ্যিক কোনো পরিবর্তন না থাকলেও পায়রার মনে হচ্ছে কিছুক্ষণ আগের আশিল এই নয়। তাহলে কে? আশিলের পানে গভীর দৃষ্টি রেখে পায়রা প্রশ্ন করে, কে জেগে উঠবে বলুন? আমি। নির্বাক হয়ে পড়ে এবার পায়রা। লোকটা কি বলছে কিছুই বুঝে আসছে না তার। এবার কিছুটা নড়ে চড়ে বসে সে। বিয়ের আগে শুনেছিল লোকটা পাগল। এইগুলো কি তারই প্রভাব? এরই মাঝে শ্রবণ শক্তিতে পুনরায় এসে বাড়ি খায়। তুমি ভাবছো আমি পাগল, তাই না জান?
পায়রা চক্ষুদয় বিশাল আকৃতি ধারণ করে। লোকটা জানলো কি করে পায়রা কি ভাবছে। পায়রা এবার ভয়ে কিছুটা পিছিয়ে যায় ও নেত্র যুগল আরশিলকে অবলোকন করতে ব্যাকুল। সাথে এসির কৃত্রিম হাওয়া শরীরকে হিম করার জন্য যথেষ্ট। আরশিলের সেই দিকে কোনো খেয়াল নেই। এক দৃষ্টিতে তাকে আছে মেঝের পানে। আরশিল কিছু সেকেন্ড সময় নিয়ে চুপ করে থাকে, পরক্ষণে লুহু স্বরে বলে, আমার মাঝে আরেকটা সত্তা রয়েছে প্রাণ, চাইলেও আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। চমকালো পায়রা হতবাক। তার দৃষ্টি দুই সত্তা, এটা কিভাবে সম্ভব? হৃৎপিণ্ডের তোলপাড় শুরু হয়। আসলে সারা মুখে কয়েক পলক চাইলো। মানুষটাকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। তাহলে এই কথার মানে কি? এমন কথার জিহ্বা ধারা উষ্ণতয় খানিকটা ভিজিয়ে নেয়, অপেক্ষা করে হাসিলের পরবর্তী কথার। এবার আরশিল কেমন বাচ্চাদের মজা করে বলে উঠছে, জানাবো, আমাদের না প্রচুর কষ্ট হয় নিজেদের সামলাতে না পারলে, কিন্তু তুমি তো আমার বউ, কিন্তু ও তোমাকে চায়, আমি তোমাকে দিব না। পুনরায় আরশিলের চেহারা গম্ভীর হয়ে উঠে, তাতে ত্বক চেপে বলে উঠছে, ওকে ছেড়ে দে আরশিল, ও তোর না, ও অনেক আগে থেকে আমার প্রাণ। আরশিল আকস্মিক কাঁদতে শুরু করে, শিশুর মতো, অসহায়ের মতো। কাঁদতে কাঁদতেই বলে উঠছে, আমি পারবো না ওকে ছেড়ে দিতে, ও শুধু আমার বউ। পায়রা শুধু হতভম্বের মতো তাকিয়ে থাকে। পায়রা সূক্ষ্ম ঢোক গেলে ঘন ঘন পলব ফেলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কান্নার মাঝে আরশিল হঠাৎ মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে। ভরকে গেল পায়রা, দেখতে পায় ছটফট করতে থাকা আরশিলকে। ছটফট করতে করতে আকস্মিক মেঝেতে ঢলে পড়ে আরশিল। পায়রা সময় না নিয়ে তড়িৎ গতিতে এগিয়ে যায় আরশিলের পানে। টেনশনে অন্তরাত্মা সহ লাফাচ্ছে। আরশিলকে ঝাঁকিয়ে মৃদু স্বরে ডেকে উঠেছে, নড়চড় মিলে না তার। ভয়ে দিক বিদিক শূন্য হয়ে পায়রা আরশিলের মাথা করে নিয়ে কাঁদতে থাকে। অন্ধকারাচ্ছন্ন কক্ষে ঘুমিয়ে আছে পায়রা। আরশিল অনবরত দরজার কড়া খাতে ঘুম ছুটে যায় পায়রার। এত রাতে কে আসলো? আরশিলকে কি একবার ডাকবে? না থাক, ঘুমাচ্ছে, ঘুমাক। এসব ভেবে দরজার দিকে এগিয়ে যায় সে। দরজা খুলতে নজরে আসে 6 জন পুরুষকে, যারা মুহূর্তেই পায়রাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। আকস্মিক এমন ঘটনায় পায়রা নির্বাক হয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগে দুজন গিয়ে আরশিলের হাত পা বেঁধে পাশের রুমে নিয়ে যায়। পায়রা চেঁচিয়ে বাধা দিতে গেলে একজন গিয়ে পায়রার হাত ধরে শক্ত করে চেপে ধরে। বুকটা ধক করে উঠে। তার কি হতে চলেছে এখানে? তার পাশের রুমেই বেঁধে রাখা হয়েছে আরশিলকে। বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য চেঁচিয়ে যাচ্ছে সে। কঞ্চ গলিয়ে বেরিয়ে আসছে একটা বাক্য, পায়রাকে ছেড়ে দে প্লিজ, ওর ক্ষতি করিস না, ওর কিছু হলে তোদের একটাকেও ছাড়বো না বলে দিলাম। পায়রা অবিরাম চেষ্টা চালিয়ে যায় লোকটার থেকে নিজেকে ছাড়ানোর। এরই মাঝে সামনে থাকা মানুষটা পায়রার বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। একে একে কক্ষে উপস্থিত 6 জন ব্যক্তি সাথে শেষ করে দরজাটা আটকে দেয়। পুরো দুনিয়া যেন কেঁপে উঠছে। পায়রার অভ্যন্তরে কম্পনের মাত্রা ছাড়িয়ে যায়। কি হতে চলেছে তার পরিণতি? আখি যুগল অশ্রুতে ভরে উঠছে। একজন পুরুষকে এগিয়ে আসতে দেখে ধীরে ধীরে পিছিয়ে যায় পায়রা। মিনতির স্বরে বলে ওঠে, প্লিজ যেতে দিন আমায়, আমার সাথে এমন কিছু করবে না, ছেড়ে দিন আমায়। পায়রার কোনো শব্দই যেন লোকটার কানে পৌঁছায় না। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে পায়রার উপর। পায়রার আহাজারি কক্ষের প্রত্যেক দেয়াল এসে বাড়ি খায়। কেউ এগিয়ে আসে না। পাশের রুম থেকে শোনা যায় শুধু আরশিলের চিৎকার। আরশিল হঠাৎই ঝাঁকুনি দিয়ে উঠে বসে পড়ে। বুক ধরফর করছে তার, নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। চক্ষুটা এদিক সেদিক ফিরিয়ে অন্ধকারে চারপাশ বোঝার চেষ্টা চালালো সে। চিৎকার, দরজা বন্ধ হয়ে যাওয়া, আওয়াজ কিচ্ছু নেই। তাহলে কি দুঃস্বপ্ন ছিল? হাত দ্বারা মুখমণ্ডল মুছে পাশে তাকাতে নজরে আসে ঘুমন্ত পায়রাকে। পুনরায় চোখের পর্দায় ভেসে উঠে স্বপ্নের সে দৃশ্য। 6 জন পুরুষ, চিৎকার, বাঁধা হাত, আতঙ্কে কাঁপতে থাকা পায়রা। মুহূর্তে অভ্যন্তরে থাকা হৃৎপিণ্ড নামক যন্ত্রটা থমকে যায়, বুকে ভারী হয়ে আসে। দেরি করে না, ঘুমন্ত পায়রাকে নিজের বুকে টেনে নেয়। আরশিল ঢোক গেলে নিজেকে শান্ত করার চেষ্টা চালায়। এবার একটু শান্তি লাগছে তার। নিদ্রায় আচ্ছন্ন পায়রার হঠাৎ ধুকধুক শব্দে ঘুম ছুটে যায়।
কয়েকবার নেত্র পলক ঝাঁকে ধীরে ধীরে চক্ষুটা খুলে তাকানোর চেষ্টা করে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতে সৌষ্ঠব্যপূর্ণ মানুষটার বুকে নিজেকে আবিষ্কার করতেই পেট মোচড় দিয়ে উঠে প্রগাঢ় দৃষ্টিতে সে আছে। মেয়েটার স্পন্দন থেমে যাওয়ার পথে মিনমিনি কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? আমি এখানে কি করছি? আরশেল সরাসরি কিচ্ছু বলে না, গম্ভীর মুখখানায় তখনও চিন্তার ছড়াছড়ি। পায়রাকে নিজের থেকে আলাদা করে না, বরং আরেকটু নিবিড়ভাবে নিজের সাথে চেপে ধরে ঠুরচোরা নড়ে উঠল অল্প স্বল্প। কিছু না। কথা বাড়ায় না পায়রা, বাধ্য বালিকার ন্যায় পড়ে থাকে আরশেলের বুকে। ছোট থেকে চুপচাপ স্বভাবের দরুন খুব বেশি প্রশ্ন করতে ইচ্ছে করে না এবার, তাই বাড়তি কোনো কথা খরচ না করে চক্ষুদয় বুঝে ফেলে, নিমিষে অনুভব করে অতি নিকটে কারো প্রশ্বাস। শিরা ও পুশিরায় তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়, বাম গালে উষ্ণ আর্দ্র পরশ অনুভব করে, মুহূর্তেই চোখ খেছে আরশেলের শার্টের একাংশ মুঠে পুড়ে নেয়, লাজে রাঙা হয় কপোলদ্বয়। কিছুক্ষণ নীরবতায় প্রহর কাছে। প্রাণ, হুম? কখনো কাউকে বিশ্বাস করবে না, এ বাড়ির কাউকেও না।